নমস্কার। এই 2026 সালে বাংলা যে কি ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছে এটা অনেকেই বুঝতে পারছেন না। তো তাদের বোঝানোর জন্যই এই অনুষ্ঠানটা। একবার ভেবে দেখতে অনুরোধ করব এদের প্রত্যেককে যে তৃণমূল কিংবা সিপিএম কিংবা আপ কিংবা ধরুন এই নতুন আরশোলা পার্টি, এরা কেউ জিতলে বাংলার কি সর্বনাশটা হতো শুধু একবার ভেবে দেখুন। তো ধরুন যে নির্বাচনের রায়টা এরকম হয়নি, এই পার্টিগুলোর কেউ একটা বা জোট টোট করে এরা জিতেছে। তো কথা হচ্ছে জিতেছে বললেই তো হবে না, এমনিতে এদের কারোর জেতার ক্ষমতা নেই, জনসমর্থন তো কারোরই নেই, পয়সা কড়িও নেই তেমন। তো কথা হচ্ছে এমনি তো জিততে পারতো না, তা জিতলে কিভাবে জিতবে? নিশ্চয়ই কোনো অসাধু উপায়। তো অসাধু উপায়গুলো কি হতে পারে? ধরুন এরা একটা হুজুগ তুললো, প্রথমে সারা দেশে বাঙালি ঠ্যাঙাও রব তুললো। তো কিছু নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিল, একটা চূড়ান্ত উন্মাদনা তৈরি করলো। তারপর অন্তত 35 লাখ বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকেই বাদ দিয়ে দিল, দিয়ে বললো এদেরকে বাদ দিয়েই ভোট করতে হবে। এরপর ধরুন এখানেই শেষ নয়, প্রধান যে প্রতিপক্ষ দল কোনো সনাতনী দল যদি থাকতো, তাদের প্রচার যন্ত্রের যে মূল অফিস সেখানে রেড করাতো। তারপর ধরুন ভোটের মধ্যেই তাদের কর্তাকে গ্রেপ্তার করে নিত। এবার ভোট মেটার আগে কিছু একটা কম্প্রোমাইজ করিয়ে নিয়ে ছেড়ে দিত। তো এইটা যদি কোনো সনাতনী জমানায় হতো তাহলে কল্পনা করতে পারেন যে কি হতো। মিডিয়া একদম প্রলয়কাণ্ড হয়ে যেত। ডান বাম মধ্য সবাই মিলে তুলোধনা করে বলতো যে বাঙালির প্রতি এই বাঙালি ঠ্যাঙাওটা কার্যত যুদ্ধাপরাধ হচ্ছে। আর 35 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হবে, এটা শুনলে তো নিশ্চিতভাবেই বলা যেত ফ্যাসিবাদের বাবা। আর ধরুন যদি প্রতিপক্ষের অফিসে হামলা করা হতো, বলা হতো ফাইক্সট্যাগ কিছু একটা হয়ে গেছে, তখন একদম রাষ্ট্রসংঘের বাহিনীকে ডেকে আনতে বলা হতো, ওর থেকে ছোটোখাটো কিছু জিনিসে হতো না। তারপর চলতো অবাধে গালাগাল আন্দোলন, সম্ভবত পৃথিবী দখলের ডাক দেওয়া হয়ে যেত, এই সমস্ত কিছু হয়ে যেত। কিন্তু এইগুলো হতো কেবলমাত্র যদি কোনো সনাতনী, প্রকৃত শাহী সনাতনী সরকার যদি ক্ষমতায় থাকতো তবেই। অন্যরা ক্ষমতা এলে এইসব কিন্তু হতো না। ওই যে যাদের কথা বললাম আরশোলা পার্টি, কিংবা সবাই আরশোলা পার্টি, সিপিএম, তৃণমূল, আপ, কংগ্রেস যেই আসুক, তাদের নিয়ে কিন্তু এসব কিচ্ছু হতো না। কারণ তাদের পক্ষে এই সমস্ত অপকর্মগুলো করা সম্ভব এবং এগুলো ধামাচাপা দেওয়াও সম্ভব সম্পূর্ণভাবে। এবং শুধু যে এইটুকু হতো তা না, মানে এদের অপকর্মের বিস্তার এত বড় সে তো ভাবাই যাবে না। তারপর ধরুন যে নির্বাচনটা এরা অবাধে হতে দিত, এসবের পর তারও কোনো কিন্তু গ্যারান্টি নেই। ধরুন বিরাট আধা সামরিক বাহিনীতে মুড়ে ফেললো গণনা কেন্দ্র থেকে ভোট গ্রহণ কেন্দ্র সমস্ত কিছুই। তারপর যখন গণনা হচ্ছে তখন গণনা কেন্দ্র থেকে বিরোধী পার্টি আর এজেন্টদের একদম মেরে ধরে এরা বার করে দিত, নইলে ভোটে জিতবে কী করে? এদের পিছনে তো কোনো জনসমর্থন নেই। সনাতনী দলগুলোর পিছনে জনসমর্থন আছে, এদের পিছনে কিছু নেই। এই জন্যেই এদেরকে কখনো উই পোকা, কখনো ছাড় পোকা, কখনো আরশোলা, এই সমস্ত বলা হয়। তো এইটা যদি কোনো সনাতনী পার্টি করতো তাহলে আমি তো মানে খবরের কাগজে কি হতো ভেবে কুল করতে পারছি না। অনেক ভেবে পরের দিনে খবরের কাগজের একটা হেডিং খানিকটা মাথায় এলো, সেটা হলো বিরাট, মানে বিরাট একটা ফন্টে আধ পাতা জুড়ে, এক লাইন জুড়ে লজ্জা লজ্জা লজ্জা, হত্যা হত্যা হত্যা, এরকম কিছু একটা হেডলাইন হতো। আর টিভিতে যত ডেসিবেলে শব্দ পৌঁছতো সে বোধহয় মানে বিদেশে বসেও মানুষ শুনতে পেতেন, সারা পৃথিবীর মানুষ শুনতে পেতেন স্যাটেলাইট কানেকশন ছাড়াই, শব্দের জোরে এত বেশি হতো। অবশ্য ধরুন ভারতবর্ষ থেকে ইউরোপে পৌঁছতে শব্দ 2-4 দিন নিশ্চয়ই সময় নেবে, কত নেবে বলতে পারবো না, অঙ্কটা করে দেখতে পারেন। তো 2-4 দিনের মধ্যেই আর কি ভারতবর্ষের চিৎকার ইউরোপ থেকে আমেরিকা পৌঁছে যেত এবং স্যাটেলাইটের গতিতে সারা পৃথিবীকে প্রদক্ষিণ করত। তো কিন্তু এইগুলো হতো কেবলমাত্র যদি কোনো সনাতনী সরকার ক্ষমতায় থাকতো। কিন্তু এই বিধর্মী কোনো দল যদি ক্ষমতায় চলে আসতো, ছাড় পোকা তেলা পোকাদের দল, তাহলে কিন্তু এইগুলো সম্পূর্ণ ধামাচাপা পড়ে যেত। এইটাই হচ্ছে এদের কৃতিত্ব। তারপর ধরুন ভোট তো একরকমভাবে মিটলো। ভোটের পর এরা কী করতো? ধরুন ভোটের পরই এরা জিতে, আমি নেহাতি কাল্পনিক উদাহরণ দিচ্ছি, চারিদিকে বুলডোজার চালু করে দিত, সংখ্যালঘুর ওবিসি সংরক্ষণ বাতিল করে দিত,
তারপর ধরুন যে সরকারি আধা সরকারি কর্মচারীরা কেউ কিছু সমালোচনা করতে পারবে না, এরকম একটা নির্দেশ জারি করে দিত। তারপর যদি কেউ বাই চান্স সমালোচনা করে তাহলে তাদেরকে টপ গ্রেপ্তার করা হতো। পৌরসভা আর পঞ্চায়েতগুলো তো এরা ভোটে জিততো না, এরা জিতেছে ধরুন রাজ্যটা, শুধু বিধানসভাটা, তাহলে এই পুরসভা আর পঞ্চায়েতগুলোকে একদম গায়ের জোরে দখল করে ফেলা হতো, পুরসভার অধিবেশনে সম্পূর্ণ তালা মেরে দেওয়া হতো। তা যদি কোনো সনাতনী সরকার এরকম করতো বা সনাতনী দল, তাহলে কি হতো তো আপনারা ভাবতেই পাচ্ছেন, চারদিকে হই চই পড়ে যেত। কিন্তু তা যদি না হতো, এই সমস্ত ছারপোকা তেলাপোকা বিধর্মীদের দল যদি ক্ষমতা দখল করতো, তাহলে কি হতো একবার কল্পনা করে দেখুন। আপনারা জানেন বাস্তব অভিজ্ঞতা থেকে কি হতো, যে তখন বিখ্যাত টিভি চ্যানেলে বিশেষজ্ঞরা বসে বসে বলতেন যে সন্ত্রাস কি দেখছেন, বুঝলেন, সেই 1871 সালে সে কি সন্ত্রাস, ওরে বাবা, সেবার সেই যে নিউমোনিয়ার উপক্রম হলো, সেই ওহেনরি একটা গল্প লিখতেন, বলে গল্প দাদুরা আসর বসিয়ে দিতেন। পশ্চিমবঙ্গের বুকে কি ভয়ানক কাণ্ড ঘটে চলেছে সে নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই থাকতো না। তারপর যেটুকু করতেন সেটা হচ্ছে যে যারা ক্ষমতা এলো ওই ছারপোকাদের দল, তাদের নিয়ে কিছু বলতেন না। সনাতনী দল যারা বেচারি বিরোধী পক্ষ, তাদেরকে নিয়ে আলোচনা শুরু করতেন যে তারা কত দুষ্টু লোক, তারা কিভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে। এবং এই সমস্ত আচমন শেষ করার পর সবশেষে উত্তর মেরুর হিমবাহে কীরকম বিপর্যয় দেখা যাচ্ছে, বা আসামে পাখিরা কীরকম বিপন্ন, কিংবা ধরুন চীনে উইপোকাদের ঢিপি কীরকম বড় হয়ে যাচ্ছে ক্রমশ, এই সমস্ত গভীর এবং গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে যেতেন। ওদিকে তখন এই ছারপোকা তেলাপোকাদের দল কি করতেন, তো এদের শাসক দলের নেতারা কেউ কেউ বলতেন ঠেঙাবো, ঠেঙিয়ে লাট করে দেবো, কেউ কেউ বলতেন আমি কিন্তু বাবা সংখ্যালঘুদের বিধায়ক নই, যারা ভোট দিয়েছে আমি কেবলমাত্র তাদের বিধায়ক, বাকিদের নই। ওদের মুখ্যমন্ত্রীরা কি বলতেন, উপনির্বাচনের আগে ভয়ঙ্কর রকম সব প্ররোচনামূলক কথা বলতেন, বলতেন ভোট শেষ হোক, তারপর বিরোধী দলের প্রার্থী, ওর ব্যবস্থা আমি করবো, সে দায়িত্ব আমার। আর উল্টো দিকে সহি সনাতনী যারা আছেন বিরোধী পক্ষে, তাদের কি হতো, তাদের কে কোথায় 5 বছর আগে কোথায় একটা ছোট্ট মন্তব্যে রগড়ানি দিবস পালন করবেন বলেছিলেন, কে ভোট প্রক্রিয়া সন্দেহ প্রকাশ করেছিলেন, কে ভিডিও বিক্ষোভ লাইভ করেছিলেন, সবাইকে বলা হতো এরা প্ররোচনা দিয়েছেন। তো টিভির বাবুরা তখন কি করতেন, সোনা মুখ করে শুনতেন, আর প্রগতিশীলরা দু হাত তুলে আনন্দ করে চলতেন। কেন করতেন, কারণ আগেই বললাম যে বিক্ষোভ দেখাতে গেলেই ধরবে ওই যে রাত দখল দিন দখল পৃথিবী দখলের ডাক দেওয়ার তো প্রশ্নই নেই। সরকার এমনকি মানে ডাক দেওয়ার তো প্রশ্নই নেই, সে নিয়ে কথা বলারও প্রশ্ন নেই, কারণ ডিএ হোক বা সরকারি সার্কুলার, সে নিয়ে যা হোক সেই নিয়েই যে বলবেন তারও উপায় নেই, কারণ সার্কুলারে এবার সেটাই বারণ করে দেওয়া হতো। সার্কুলার জারি করে বলা হতো কোনো কথা বলা চলবে না, এবার সার্কুলার নিয়েও যে কথা বলবেন তারও তো কোনো উপায় নেই, ফলে কিছুই বলা যেত না। তো এইটা হচ্ছে ওই ছারপোকা তেলাপোকা আপ সিপিএম তৃণমূল যাদেরই বলুন, এই সমস্ত যারা অপকর্ম করে চলে তাদের সরকার হলে যেটা হতো, মানে যে কোনো এদের মধ্যে যে কোনো বিরোধী পক্ষ জোট বেঁধে বা না বেঁধে এলে এই জিনিসটা হতো। তো এখন যেটা হয়েছে, যারা বুঝতে পারছেন না পরিষ্কারভাবে বুঝে নিন যে খুব বেঁচে গেছেন, কারণ এই বসন্ত এসে গেছের মতো গণতন্ত্র সম্পূর্ণভাবে এসে গেছে। যদি বিশ্বাস করতে না পারেন তাহলে টিভিতে দেখে নিন, টিভিতে এই কথাগুলো আরও স্পষ্ট করে ভালো করে ওনাদের যে আলু ভাতে মার্কা সঞ্চালকরা আছেন, যারা দেখতে শুনতে সুন্দর, আমার মতো বিচ্ছিরি নয়, তারা খুব স্পষ্ট করে এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছেন। আর যদি আপনি টিভিতে বলার চান্স পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা, অংশগ্রহণ করে জয়ধ্বনি করুন। তা এই সার সত্যটা আমি দেখতে পাচ্ছি অনেকেই বোঝেননি। কিন্তু সুখের কথা এই, মানে পৃথিবীকে তো কাপ তো শুধু অর্ধেক ভর্তি আছে বললে, অর্ধেক ফাঁকা আছে বললে হবে না, অর্ধেক ভর্তি আছেও বলতে হবে, অন্ধকার শুধু আছে বললে হবে না, সেখানে আলোর যে দিশা দেখা যাচ্ছে সেটাও বলতে হবে। তো অনেকেই বুঝছেন না কথাটা, যেমন ঠিক কথা, এই কথাটাও ঠিক যে অনেকেই আবার বুঝছেন, ধরেন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় যারা উদ্ধৃতি চিহ্নের মধ্যে প্রগতিশীল বলে পরিচিত, তো তারা অনেকেই বুঝতে পারছেন, এবং সেই কারণেই তারা এখন টিভিতে যে সমস্ত বাইট দিচ্ছেন, সমাজ মাধ্যমে যেসব লিখছেন, সেগুলো দেখে মনে হচ্ছে যে তারা যে পূর্বতন সরকার আছে তাদের বিরুদ্ধেই এখন লড়ে চলেছেন। তো এটা কিন্তু এমনি এমনি না, তারা জানেন যে পূর্বতন যে সরকার ছিল, যে দল ছিল, তারা ক্ষমতায় এলে কি ভয়ঙ্কর কাণ্ড করতে পারত।
তো ফলে লড়াইটা এখনও তার বিরুদ্ধেই। কি ভয়ঙ্কর কাণ্ড করতে পারতো তার বিরুদ্ধে লড়াই, অতীতের বিরুদ্ধে লড়াই, বর্তমানে সুখের সংসার, তার বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। ওদিকে সিপিএমের একজন উকিল নেতা আজকে তৃণমূলের দুজন উদ্ধৃতি চিহ্নের মধ্যে অপরাধীর পক্ষে আজকে হাইকোর্টে সওয়াল করেছেন। তো সেই নিয়েই এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে প্রগতিশীলরা যে হাহাকার করছেন সেটাও অবিকল এই একই কারণে, এবং কারণটা একদম নিশ্চিতভাবেই যথার্থ। তো তার কারণ কি? কারণ এটা বুঝেছেন যে আগের যে দলগুলো ছিল তারা ক্ষমতায় এলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত, এবং এখন বর্তমান সরকারের যে আচরণগুলো আপাত দৃষ্টিতে, মানে এমনিতে তো বেশিরভাগ আচরণই একদম সুখের স্বর্গের মতো, কিন্তু তার মধ্যেও আপাত দৃষ্টিতে যে দু একটা জিনিস দেখে মনে হচ্ছে কীরকম একটু দেখ কেমন লাগে ধরনের স্বৈরাচারী আচরণ, এরা পরিষ্কার বুঝেছেন যে ওই আচরণগুলো কিন্তু আসলে একেবারেই স্বৈরাচারী নয়, ধারে কাছেও কিছু নয়, ওগুলো আসলে গণতন্ত্র রক্ষার জন্য। ধরুন মাস্টাররা হাতে লাঠি নেয় কেন? দুষ্টু ছেলেদের ঠ্যাঙানোর জন্য। তো তার উদ্দেশ্যটা কি অসৎ? তা একেবারেই না। না ঠ্যাঙালে ওরা আরও বেশি দুষ্টুমি করবে, বাঁদর হবে, কে জেলে যাবে, কে ফাঁসিতে যাবে। এই ভয়ঙ্কর বিপর্যয় এড়ানোর জন্যই মাস্টার ওদেরকে ঠ্যাঙায়। তো একইভাবে এই বিরোধীরা যদি ক্ষমতায় চলে আসতো কোনোভাবে, তাহলে কি বিপর্যয় হতো আমরা বলেইছি, একটু আগেই আমি বললাম। তো সেইটাকে ঠেকানোর জন্য এই তথাকথিত দেখ কেমন লাগে ধরনের স্বৈরাচারী আচরণগুলো, তো এইগুলো ওই দলগুলোর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য, ওই দলগুলোর হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। কারণ প্রভু যিশুর মতোই ওদেরকে দেখলে বলতে ইচ্ছে করে যে এরা কি করছে এরা জানে না। তো এই সমস্ত কিছুকে বাঁচানোর যে গুরু দায়িত্ব সেটা পালন করার জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে, যে আমাদের প্রগতিশীলরা সেটা বুঝেছেন। তো তাই তারা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে এইগুলো সমর্থন করছেন। কারণ এটা ভীষণ পরিষ্কার যে এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো আদৌ রাজনৈতিক প্রতিহিংসা নয়, স্বৈরাচার নয়, ফ্যাসিবাদ তো নয়, এইগুলো একদম খুব সহজ এবং বিশুদ্ধ ন্যায় বিচারের চেষ্টা। তো এই ধরনের জিনিস পাকিস্তান আগে হতো, অনেক দিন আগে থেকে এই ব্যাপারগুলো চালু আছে। দুঃখের ব্যাপার হচ্ছে বিধর্মী দেশ হলেও ওরা কিছু কিছু ব্যাপারে কিন্তু ভারতবর্ষের থেকে এগিয়ে গেছে, বলা বাহুল্য। এর দায় বিরোধীদেরই, কারণ বামপন্থীরা অনেক দিন ধরে সরকারের নিয়ন্ত্রণ করেছেন, তৃণমূল একটা সময় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল, তাছাড়া নেহেরু তো আছেনই যিনি সর্বদোষের দোষী। তো তাদের জন্যে এই জিনিসটা, এই মডেলটা ভারতবর্ষে আনা যায়নি, এইবার সেটা বাংলায় আনার চেষ্টা হচ্ছে। এটা আগে কখনো আনা হয়নি ভারতবর্ষে, বাংলাতেই সবার আগে আনার চেষ্টা করা হচ্ছে। বলা বাহুল্য, বাংলা আজকে যা ভাববে পরের দিন তো ভারতবর্ষ তাই ভাববে, বাংলা ভারতকে পথ দেখাবে। তো কথা হচ্ছে যে সংস্কৃতিটা আনার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু একেবারে অভূতপূর্ব। ধরুন এর আগে এই যে বামপন্থী সমর্থকরা মাঝে মাঝে গর্ব করে বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে কেউ চোর বলতে পারেনি, আমাদের নেতাদের জেলে ভরতে পারেনি। তো কথাটা হচ্ছে কেন পারেনি? পারলে কি পারতো না? ধরুন কংগ্রেস যখন চলে গেছে ৭৭ সালে ক্ষমতা থেকে, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছে, তো তখন তো কংগ্রেসের জনসমর্থন প্রায় নেই। তখন কি আর বামফ্রন্ট ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারতো না, তাদেরকে জেলে ভরতে পারতো না? করেনি। বা ধরুন বুদ্ধদেব ভট্টাচার্যের চারদিকে চারটি লোক জড়ো করে খুনি 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 বলে স্লোগান দিতে আটকাতো কে? মানে শাসক দলের ক্যাডারদের দিয়ে করানো হতো, আটকাতো কে? কেউ আটকাতো না। কিন্তু এটা করা হয়নি, কারণ ভুল করে ভাবা হয়েছে যে এইগুলো বোধহয় গণতন্ত্র বিরোধীরা এরকম ভুলভাল জিনিসপত্র ভেবেছে। তো এই যে বিচ্ছিরি জিনিসটা, এই যে যারা দেশের ক্ষতি করতে পারে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, তাদেরকে জেলে ভরা যাবে না, এরকম তো হওয়ার কোনো কারণ নেই। আমরা আগেই বলেছি গণতন্ত্রে পাকিস্তান আমাদের থেকে বেশি এগিয়ে গেছে দু একটা জিনিসে, বিধর্মী হলেও। সেটা হচ্ছে ওখানে এই সমস্ত জিনিসপত্র হয়। একবার যদি কেউ ক্ষমতা থেকে যায় তো সোজা জেলে, ওই ভুট্টো টুট্টো কারো তো ফাঁসিও হয়ে গেছে। তো এই অভ্যাসটা ওরা অনেক দূর চলে গেছে, আমরা এগোতে পারিনি। তো সেইটা বাংলায় আনার চেষ্টা করা হচ্ছে, এবং এই যে মসৃণ একটা স্মুথ প্রচেষ্টা, এর বিরুদ্ধে সিপিএমের যে উকিল নেতা দাঁড়িয়েছেন তিনি এটাকে আটকানোর চেষ্টা করছেন। তো ফলে এইটার যারা বিরোধিতা করছেন তারা একদম সঠিক লাইন নিয়েছেন, সঠিক কাজকর্ম করছেন, তারা একদম গণতন্ত্রের পক্ষে আছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ
একটা ব্যাপার পরিষ্কার, যেটা প্রথম থেকে আপনাদের এখনো পর্যন্ত বলে আসছি, সেটা হলো যে স্বৈরাচারী, অগণতান্ত্রিক এবং ভয়ঙ্কর বিপর্যয় ঘটানোর মতো কাজকর্ম ভারতবর্ষে এবং বাংলায় একমাত্র ঘটাতে পারে হচ্ছে বিরোধী পক্ষ, অর্থাৎ কিনা আপ, সিপিএম, ছারপোকা, তেলাপোকা, আরশোলা, তৃণমূল, এই সমস্ত পার্টিগুলো। সেইটা যে হয়নি, সেজন্য আপনারা ভয়ঙ্করভাবে বেঁচে গেছেন, ভয়ঙ্কর বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেছেন। তো এর জন্য সনাতনী যে সমস্ত মানুষজন আছেন তাদের প্রত্যেকের জয়ধ্বনি করুন, এই সরকারেরও জয়ধ্বনি করুন। আজকে এইটুকুই, অনেকক্ষণ হয়ে গেছে, বেশি জয়ধ্বনি আর করতে পারবো না। পরের দিনের জয়ধ্বনি যদি শুনতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর আগামীকাল গল্প পাঠ আছে, তো সেটা অতি অবশ্যই শুনবেন। আর পরের দিন সোমবার বা মঙ্গলবার, যেদিনই আসি, রোজ হয়তো হবে না কিন্তু আসার চেষ্টা করব, সেদিন আপনাদের আরও জয়ধ্বনির গল্প শোনাবো, অপেক্ষায় থাকবেন। নমস্কার।